ওয়েলকাম টু অডিও বুকিশ বাই মাকসুদ। এখানে প্রতি সপ্তাহে একটা করে বই পড়ে শোনাবো আপনাদের। আজকে শোনাবো হুমায়ুন আহমেদের লেখা হেমু সিরিজের দ্বিতীয় বই দরজার ওপাশে। আজ প্রথম পর্ব। ঘুমের মধ্যে শুনলাম কে যেন ডাকলো, হেমু, হেমু। গলার স্বর একই সঙ্গে চেনা এবং অচেনা। যে ডাকছে তার সঙ্গে অনেক আগে পরিচয় ছিল, এখন নেই। মানুষটাকে ভুলে গেছি, কিন্তু স্মৃতিতে তার গলার স্বর রয়ে গেছে। পুরুষালী ভারী গলা, একটু শ্লেষা জড়ানো। আমি আধো ঘুমে জবাব দিলাম, কে? কে উত্তর দিল না। ভয়াবহ ধরনের নীরবতা। আমি আবার বললাম, কে? কে ওখানে? ছোট্ট করে কে যেন নিঃশ্বাস ফেলল। আশ্চর্য, নিঃশ্বাস ফেলার শব্দটা আমার চেনা। টুকটুক করে দুবার শব্দ হলো দরজায়। দরজার ওপাশের মানুষটি চাপা গলায় ডাকল, হেমু, হেমু। আমার অস্বস্তি বোধ হতে লাগল। ঘর অন্ধকার, গাঢ় অন্ধকার। রাতে বৃষ্টি হচ্ছিল বলে দরজা জানালা বন্ধ করে শুয়েছি। রেডিয়াম ডায়ালের টেবিল ঘড়ি ছাড়া আর কিছুই দেখতে পাওয়ার কথা না, কিন্তু সব কিছু পরিষ্কার দেখছি। ওই তো দেয়ালের ক্যালেন্ডার দেখা যাচ্ছে। ক্যালেন্ডারের লেখাগুলো পর্যন্ত পড়তে পারছি। এর মানে কি? এটা কি তাহলে স্বপ্ন? পুরো ব্যাপারটা ঘটছে স্বপ্নে? দরজার উপাশে আসলেই কেউ নেই? চেনা এবং অচেনা গলায় আমাকে কেউ ডাকছে না? ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি, এবং ঘুমের মধ্যেই বুঝতে পারছি এটা স্বপ্ন। স্বপ্নটা শেষ পর্যন্ত দেখতে ইচ্ছা করছে না। আমি দরজা খুলে দেখতে চাই না দরজার উপাশে কে দাঁড়িয়ে আছে। আমার জানার ইচ্ছে নেই। আমার জানার কোনো ইচ্ছে নেই ভারী গলায় কে আমাকে ডাকছে। আমি জেগে ওঠার চেষ্টা করছি, জাগতে পারছি না। কেউ আমাকে স্বপ্নের শেষটা দেখাতে চায়, আমি দেখতে চাই না। প্রচণ্ড অস্বস্তিতে ঘুমের মধ্যে ছটফট করতে করতে আমি জেগে উঠলাম। ঘরের হাওয়া গরম হয়ে আছে, দরজা জানালা বন্ধ, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি বাতি জ্বাললাম। স্বপ্নের দেয়ালে যে জায়গায় ক্যালেন্ডার ছিল সেখানে ক্যালেন্ডার নেই। খাটের নিচে টকটক শব্দ হচ্ছে, প্রায়ই হয়। কিসের শব্দ আমার জানা নেই। ইঁদুর হবে না, ইঁদুর টকটক শব্দ করে না। আমি হাতড়ে হাতড়ে দরজা খুললাম। ভোর হয়েছে, আলো হয়ে আছে চারদিক। আমার দরজা জানালা বন্ধ ছিল বলেই ঘর হয়েছিল অন্ধকার। বারান্দায় এসে দেখি পাশের ঘরের বায়েজিদ সাহেব বারান্দায় দাঁড়িয়ে দাঁত মারছেন। তার চোখ টকটকে লাল। এটা কোনো নতুন ব্যাপার না। বায়েজিদ সাহেবের চোখ সবসময়ই লাল। তিনি আমাকে দেখে নিচু গলায় বললেন, কী ব্যাপার হিমু সাহেব, এত সকালে জেগে উঠেছেন, ব্যাপার কি? ঘুম ভেঙে গেল। সুবে সাদেকের সময় ঘুম ভাঙা ভালো। এই সময় আল্লাপাক বেহেশতের জানলা খুলে রাখেন। ওই জানলা দিয়ে বেহেশতের হাওয়া আসে পৃথিবীতে। ওই হাওয়া যাদের গায়ে লাগে তারা বেহেশতবাসী হয়। কে বলেছে আপনাকে? তিনি অস্বস্তির সঙ্গে বললেন, শোনা কথা। আপনি কি এই জন্যই রোজ ভোরে উঠে বেহেশতের হাওয়া গায়ে লাগান? বায়েজিদ সাহেব লজ্জিত ভঙ্গিতে হেসে ফেললেন। ভোরবেলায় অদ্ভুত আলোর কারণেই তাকে আজ অনেক কম বয়স্ক মনে হচ্ছে। ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি। তাকে দেখে আমার সবসময় মনে হয়েছে তার গা থেকে কেউ একজন লেবুর মতো সমস্ত রস চিপে নিয়ে নিয়েছে। হাটের খানিকটা কুঁজো হয়ে, চোখে চোখ পড়লে চোখ নামিয়ে নেন। রাস্তায় দেখা হলে যদি জিজ্ঞেস করি, কেমন আছেন বায়েজিদ সাহেব, তিনি বিব্রত গলায় কোনো রকমে বলেন, এই আছি। ছুটির দিনে তিনি তার ঘরে থাকেন। ভেতর থেকে দরজা বন্ধ থাকে। ছুটির দিনগুলিতে মেসে একটু ভালো খাওয়া দাওয়া হয়, সবাই একসঙ্গে বসে খায়। তিনি কখনো বসেন না। সবার খাওয়া হয়ে গেলে একসময় চুপি চুপি খেতে যান। মাথা নিচু করে অতি দ্রুত খাবার পর্ব শেষ করেন, যেন খাওয়া একটি অন্যায় কাজ। যত দ্রুত শেষ করা যায় তত ভালো। এই লোক আমাকে দেখে এতগুলো কথা বলবে ভাবা যায় না। আমি তার দিকে খানিকটা এগিয়ে গিয়ে বললাম, বেহেশতের জানালা খোলার ব্যাপার যখন আছে, তখন দোজকের জানালা খোলার ব্যাপারে থাকার কথা। ওইটা কখন খোলে থাকে জানেন? রাত 12টার থেকে সুবে সাদেকের আগ পর্যন্ত। এই জন্য এই সময় ঘরের ভেতর থাকার বিধান আছে। সবই অবশ্য শোনা কথা, সত্য মিথ্যা জানি না। আমি হাসতে হাসতে বললাম, সত্যি হলে আমার জন্য খুব মুশকিল। আমার অভ্যাস হলো গভীর রাতে রাস্তায় হাঁটাহাঁটি করা। বায়েজিদ সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, আমি জানি, তবে আপনার জন্য কোনো সমস্যা নেই। সমস্যা নেই কেন? আপনি সঠিক মানুষ। আমি সঠিক মানুষ আপনাকে কে বলল? রাত বেরাতে রাস্তায় হাঁটলেই মানুষ সঠিক হয়ে যায়? তাহলে তো চোর আর পুলিশ সবচেয়ে বড় সঠিক। বায়েজিদ সাহেব আবার মাথা নিচু করে ফেললেন। সম্ভবত তিনি আর কথা বলবেন না। একদিনে অনেক বেশি কথা বলে ফেলেছেন। তার সঙ্গে আমার কথা বলতে ভালো লাগছে। ভদ্রলোক 2 বছরের ওপর আমার পাশের ঘরে আছেন। এই 2 বছরে
তার সঙ্গে আমার 3-4 বারের বেশি কথা হয়নি। সেসব কথাও, কেমন আছেন বাইজিদ সাহেব? এই আছি, এর মধ্যে সীমাবদ্ধ। ভদ্রলোক কী করেন, তার দেশ কোথায়, তার চোখ সবসময় টকটকে লাল কেন, কিছুই জানি না। বাইজিদ সাহেব? জি। কাল রাতে অনেকক্ষণ জেগেছিলাম। রেসকোর্সের ভেতরে হেঁটে হেঁটে দোজখের হাওয়া লাগাচ্ছিলাম। বৃষ্টি যখন শুরু হলো তখন ঘরে এসেছি। এত সকালে আমার ঘুম ভাঙার কথা না। স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে। স্বপ্নটা পুরোপুরি দেখতেও পারিনি, মনে হচ্ছিল দুঃস্বপ্ন। দেখতে ইচ্ছা করছিল না বলে দেখিনি, জেগে উঠেছি। বাইজিদ সাহেব শান্ত গলায় বললেন, সুবে সাদিকের সময় আল্লাপাক কাউকে দুঃস্বপ্ন দেখান না। তাই নাকি? জি, সুবে সাদিক খুব একটা ভালো সময়। এই সময় আল্লাপাক মানুষকে মঙ্গলের কথা বলে, আনন্দের কথা বলে। এটাও কি মৌলানার কাছ থেকে শোনা কথা? জি না, আমার স্ত্রীর কথা। সে জীবিত নেই, 19 বছর আগে মারা গেছে। আমার কন্যার জন্মের সময় মারা গেল। সে জীবিত থাকার সময় অদ্ভুত অদ্ভুত কথা বলতো, তখন হাসাহাসি করতাম। এখন করি না, এখন তার সব কথাই সত্যি মনে হয়। বেহেশত এবং দোজখের জানালার কথাও কি তার কথা? জি। আপনার স্ত্রীর মৃত্যুর পর আপনার বিয়ে করেননি? জি না। আপনার মেয়েটির বয়স এখন তাহলে 19? জি। তার কি বিয়ে হয়েছে? জি না। সে থাকে কোথায়? তার মামাদের কাছে থাকে। নিজের কাছে এনে রাখতে চেয়েছিলাম, সামর্থ্য হলো না। অতি ছোট চাকরি করি, বেতন যা পাই তা দিয়ে ঢাকায় ঘর ভাড়া করে থাকা সম্ভব না। আমি আপনাকে অনেক ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করে ফেললাম, কিছু মনে করবেন না? জি না, আমি কিছুই মনে করিনি। আমি খুব খুশি হয়েছি। অনেকদিন থেকে আপনাকে বলতে চাচ্ছিলাম, সাহসে কুলায়নি। আমাকে বলতে চাচ্ছিলেন কেন? আপনি মহাপুরুষ ধরনের মানুষ। আপনি আমার মেয়েটার জন্য একটু প্রার্থনা করলে তার মঙ্গল হবে, এই জন্যে। মেয়েটাকে বিয়ে দিতে পারছি না। দুষ্ট লোকজন আমার মেয়েটার নামে একটা বাজে দুর্নাম ছড়িয়েছে। পুরো ব্যাপারটা যে মিথ্যা সবাই জানে। কেউ বিশ্বাস করে না, আবার সবাই বিশ্বাস করে। মেয়েটা খুব কষ্টে আছে ভাই সাহেব। আমি জানি আপনি মেয়েটার কষ্ট কমাতে পারবেন। আমার মেয়েটা যে কত ভালো তা একমাত্র আমি জানি, আর জানেন আল্লাহ পাক। আপনার কাছে আমি হাত জোড় করছি। বাইজিদ সাহেব সত্যি সত্যি হাত জোড় করলেন। আমি বিব্রত গলায় বললাম, ভাই, আপনি আমার হলুদ পাঞ্জাবি লম্বা দাড়িগোপ দেখে বিভ্রান্ত হয়েছেন। আপনার দোষ নেই, অনেকেই হয়। কিন্তু বিশ্বাস করুন, আমি মহাপুরুষ না, অতি সাধারণ মানুষ। প্রচুর মিথ্যা কথা বলি, অনেক ধরনের ভরণ করি। মানুষকে হকচকিয়ে দেওয়ার একটা সচেতন চেষ্টা আমার মধ্যে থাকে। কাজকর্ম করার কোনো ক্ষমতা নেই বলেই আমি ভব করে, বুঝতে পারছেন? বাইজিদ সাহেব আগের মতো কোমল গলায় বললেন, আপনি একটু দোয়া করবেন আমার মেয়েটার জন্যে। অনেকদিন বলার চেষ্টা করেছি, সাহস পাইনি। আজ আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। আমি হাসতে হাসতে বললাম, ঠিক আছে, প্রার্থনা করলাম। অসম্ভব রূপবান এবং ধনবান ছেলের সঙ্গে আপনার কন্যার বিয়ে হবে। তারা দুজনে মিলে ঘুরবে দেশ থেকে দেশান্তরে। বাইজিদ সাহেব ক্ষীণ গলায় বললেন, আপনার অসীম শুকরিয়া। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে মহাপুরুষদের মতো গম্ভীর ভঙ্গিতে নিচে নেমে গেলাম। ভালো যন্ত্রণা হয়েছে। আমাকে অলৌকিক ক্ষমতাধর মনে করে এমন লোকের সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে। একটা আশ্রম টাশ্রম খুলে বসার সময় বোধহয় হয়ে এসেছে। কমন বাথরুম নিচে। এত ভোরে কেউ ওঠেনি, বাথরুম খালি পাওয়া যাবে। কল ছেড়ে কিছুক্ষণ মাথা পেতে বসে থাকব। তারপর পরপর 3 কাপ চা খেতে হবে। রাতে ঘুম না হয়, মাথা জ্যাম হয়ে আছে। চা খেয়ে রফিকের বাসায় একবার যেতে হবে। সে গত 1 সপ্তাহ ধরে 2 দিন পর পর আমার কাছে আসছে, কখনো দেখা হচ্ছে না। সে এমন এমন সময় আসে যখন আমি থাকি না। ব্যাপারটা কি কে জানে। বাথরুমের বেসিন অনেকদিন ধরেই ভাঙা। আজ দেখি নতুন বেসিন, বেসিনের উপর নতুন আয়না। মেসের মালিক বশিরউদ্দিন সাহেব খরচের চূড়ান্ত করেছেন বলে মনে হচ্ছে। বেসিনের কাছে না গিয়েও বলতে পারছি, কোনো রিজেক্টেড বেসিন বশিরউদ্দিন সাহেব কুড়িয়ে এনে ফিট করে দিয়েছেন। আয়নাটাও হবে ঢাকা শহরের সবচেয়ে সস্তা আয়না। মুখ দেখা যাওয়ার কোনো কারণ নেই। আয়না দেখলে আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছা করে। খুবই ক্ষুদ্র ইচ্ছা এবং নির্দোষ ইচ্ছা। তবু অতি ক্ষুদ্র ইচ্ছাকে প্রশ্রয় দিতে নেই। একবার প্রশ্রয় দেওয়া শুরু করলে সব ইচ্ছাকেই প্রশ্রয় দিতে মন চাইবে। যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে, সে বৃহৎ কামনাও জয় করতে পারে। এই মহৎবাণী আমার বাবার। চামড়ায় বাঁধানো 321 পৃষ্ঠার একটা খাতায় তিনি এসব বাণী মুক্তার মতো গোটা গোটা হরফে লিখে রেখে গেছেন। পুরো খাতাটাই হয়তো ভরে ফেলার ইচ্ছা ছিল, সময় পাননি। মাত্র 4 দিনের নোটিশে তাকে পৃথিবী ছাড়তে হলো। জ্বর হলো। জ্বরের 4র্থ দিনে বিস্ময় এবং দুঃখ নিয়ে তাকে বিদায় নিতে হলো। আমাকে হতাশ গলায় বললেন, আসল কথা তোকে কিছুই বলা হলো না। অল্প কিছু লিখেছি, এতে কিছুই হবে না। তিনি 18 পৃষ্ঠা পর্যন্ত লিখেছেন। কিছু কিছু বাণী লেখার পর আবার কেটে ফেলা হয়েছে।
তার পছন্দ হয়নি। বাণীর মধ্যেও ভেজাল আছে। এরকম একটি ভেজাল বাণী হলো, হে মানব সন্তান, সুখের স্বরূপ নির্ধারণের চেষ্টা করো। যে সুখের স্বরূপ জেনেছে সে দুঃখ জেনেছে। দুঃখের বাস সুখের মাঝখানে। এই বাণী লাল কালি দিয়ে কেটে তার নিচে বাবা লিখেছেন, ভাব অস্পষ্ট এবং ধোঁয়াটে। কলের নিচে মাথা পেতে মনে হলো, জগৎ সংসারের সবটাই কি অস্পষ্ট আর ধোঁয়াটে নয়? স্বপ্নকে আমরা অস্পষ্ট বলি, বাস্তব কি স্বপ্নের চেয়েও অস্পষ্ট নয়? শুধু মাথা ভেজানোর জন্য গিয়েছিলাম, পুরো শরীর ভিজিয়ে ফেললাম। আরাম লাগছে, একটু শীত শীত ভাব হচ্ছে, আরামদায়ক শীত ভাব, অর্থাৎ আমি সুখ পাচ্ছি। এই সুখের স্বরূপ জানলেই দুঃখ কি তা জেনে ফেলব। ভেজাল বাণী তাই বলেছে। চোখ বন্ধ করে কলের নিচে মাথা পেতে আছি। সারাদিন এভাবে বসে থাকলে কেমন লাগবে? চোখ বন্ধ থাকায় বৃষ্টির মতো লাগছে। মনে হচ্ছে আষাঢ় মাসের মুষল বর্ষণে গা পেতে আছি। মেসের ঠিকাছি ময়নার মার কথা টানে না এলে কল্পনা আরও ফেনানো যেত। ময়নার মা চলে এসেছে। সে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারে না। আশেপাশে কেউ নেই বলে কথা বলছে বাসনগুলির সঙ্গে। মানুষের সঙ্গে কথা বলে তেমন কৌতূহলী হতাম না, বাসন কোষণের সঙ্গে কথা বলছে বলেই কৌতূহলী হয়ে শুনতে হচ্ছে। মানুষ শুধু যে প্রাণী জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায় তাই না, জড় জগতের সঙ্গেও চায়। ময়নার মা চাপা গলায় গভীর বেদনার সঙ্গে বলছে, স্যাপটা থালা, আমিও স্যাপটা, তুইও স্যাপটা। আমার স্যাপটা কপাল, তোরও স্যাপটা কপাল। কান্দা ভাঙ্গা দেখছি, তোর যেমন কান্দা ভাঙ্গা, আমারও কান্দা ভাঙ্গা। তোর কান্দা ভাঙছে আমি ময়নার মা, কদেহি আমার কান্দা কে ভাঙছে? ময়নার মার কথা শোনার ইচ্ছা করছে, ক্ষুদ্র এবং নির্দোষ ইচ্ছা। এটা ঠিক হচ্ছে না। কলের পানি আরও জোরে ছাড়তে পারলে কাজ হতো। পানিতে আর জোর নেই। আমি বাথরুম থেকে বের হয়ে এলাম। ময়নার বা আমাকে দেখে লম্বা ঘোমটা দিল। ঘোমটার আড়াল থেকে বলল, আব্বা শরীর ভালো? সে গোড়া থেকে আব্বা ডাক ধরেছে, নিষেধে কাজ হয়নি। ভালো, তুমি কেমন আছো ময়নার মা? আমি হইলাম আপনার কান্দা ভান্দা ড্যাক। আপনার মাথার দর্দ কমছে? কয়েকদিন হচ্ছে না। বদ্যি গ্রামের একখান তেল আছে, মাথার দর্দে খুব আরাম হয়, আছে রাইনা দিন। আচ্ছা দিও। দেশের বাড়ির কেউ নাই, যাওয়া পড়ে না, আপনার জন্য জামু। আমি চুপ করে রইলাম। আমার দিক থেকে কোনো সাড়া পেলে সে কথা বলা থামাবে না। মাথায় দরদ ভালো জিনিস না। ময়নার বাবা মরল মাথার দরদে। ফাল্গুন মাসে আমার প্রথম বলল, আইস কামে যাবো না, মাথার মধ্যে দর্দ। আমি কইলাম, এটা কেমন কথা? মাথার মধ্যে দর্দ হয়েছে বলে কামাই করবেন, যান কামে যান। তা ধরেন মানুষটা গেল। ময়নার মা এই গল্প আরও কয়েকবার শোনা, আবারও শুনতে হচ্ছে। ভেজা কাপড়ে দাঁড়িয়ে গল্প শুনছি, শুনতে মোটেও ইচ্ছা করছে না। গল্পটা আবার বলতে পেরে সে যতটা আনন্দ পাচ্ছে, আমি ঠিক ততটাই বিরক্ত হচ্ছি। সব মিলে সমান সমান। রফিকের কাছে যাব বলে ভেবেছিলাম, তার প্রয়োজন হলো না। ভেজা কাপড়ে দোতলায় উঠে দেখি রফিক বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। অত্যন্ত সুপুরুষ একজন মানুষ। আমার ধারণা সে ছেঁড়া শার্ট গায়ে দিয়ে থাকলেও তাকে রাজপুত্রের মতো লাগবে। সে শেভ করেনি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, তারপরেও এত সুন্দর দেখাচ্ছে। আমি আনন্দিত গলায় বললাম, কী খবর রফিক? রফিক একবার আমার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল, জবাব দিল না, চুপ করে রইল। প্রশ্ন করলে সে কখনো জবাব দেয় না। আগে কিছুটা দিত, ইদানিং একেবারেই দিচ্ছে না। ব্যাপারটা যত অস্বাভাবিক মনে হচ্ছে, আসলে তত অস্বাভাবিক না। প্রশ্ন করলে চুপ করে থাকার কারণ সে নিজেই ব্যাখ্যা করছে। সেই ব্যাখ্যা আমার কাছে গ্রহণযোগ্য বলেই মনে হয়েছে। স্কুলে পড়ার সময় স্যারেরা তাকে প্রশ্ন করতেন, পড়া ধরতেন। সে যে উত্তরই দিত, মার খেতে হতো। মার খেতে খেতে প্রশ্নের উপরই তার এক ধরনের ভীতি জন্মে গেছে। প্রশ্ন করলে জবাব দেয় না, গম্ভীর হয়ে থাকে। মাঝে মাঝে প্রশ্নের উত্তরে ফোঁস করে নিঃশ্বাস ফেলে। তার কাছে কিছু জানতে হলে এমনভাবে জিজ্ঞেস করতে হয় যেন কখনো প্রশ্ন বলে মনে হয় না। দাঁড়া, কাপড় ছাড়ি, তারপর চা খেয়ে আসি। তুই কয়েকবার আমার খোঁজ করেছিস, ব্যাপার কি? রফিক চুপ করে রইল। চুপ করে থাকবে জানা কথা। শেষের দিকে প্রশ্ন করা হয়েছে। আমি কাপড় ছাড়লাম। শার্ট প্যান্ট পরতে পরতে বিরক্ত গলায় বললাম, কাঠের মতো দাঁড়িয়ে থেকে তো লাভ হবে না, কিছু বলার থেকে বলে ফেল। তোর কোনো মন্ত্রীর সঙ্গে পরিচয় আছে? কেন? রফিক নিঃশ্বাস ফেলল, কিছু বলল না। আমি হতাশ গলায় বললাম, তুই যা বলার বলে চলে যা, আমি নিজ থেকে কিছু জিজ্ঞেস করব না। চাকরি চলে গেছে, সাসপেনশন অর্ডার হয়েছে। ও আচ্ছা। আমি কিছুই করিনি। সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এসেছিলেন, আমাকে অনেক প্রশ্ন করলেন, আমি জবাব দিলাম না। উনি মনে করলেন আমি ইচ্ছে করে বেয়াদবি করেছি। যারা তোকে চেনে, তোর সঙ্গে কাজ করে, তারা তো তোর স্বভাব চরিত্র জানে, তারা কিছু বলল না? তারা তো জানে তোকে কিছু জিজ্ঞেস করলে তুই চুপ করে থাকিস। রফিক নিঃশ্বাস ফেলে বলল, কেউ আমার পক্ষে কিছু বলেনি। আমার সাসপেনশন অর্ডার হয়, সবাই খুশি।
কেউ আমাকে দেখতে পারে না। তোকে দেখতে পারার তো কোনো কারণ নেই। আমাকে শোকজ করেছিল, শোকজের জবাব দিয়েছি, জবাব ওদের পছন্দ হয় নাই। সবাই বলেছে আমাকে ডিসমিস করে দেবে। শোকজে কী লিখেছিলি? আরে কথা বল গাধা, তোকে কোনো প্রশ্ন করছি না, এমনি জিজ্ঞেস করলাম। রফিক চুপ করে রইল। আমি বিরক্ত গলায় বললাম, ওদের কোনো দোষ দিচ্ছি না, আমি তোর বস হলে অনেক আগেই ডিসমিস করে দিতাম। প্রশ্নের জবাব দিয়ে যাতে বুঝতে পারি ব্যাপারটা কী। শেষ প্রশ্ন, কবে শোকজ করেছে আর কবে জবাব দিয়েছিস? এক বাক্যে ডবল প্রশ্ন। রফিক শুধু ফোঁস করে নিঃশ্বাস ফেলল। আমি জবাবের জন্য অপেক্ষা করলাম না, চা খাবার জন্য রওনা হলাম। রফিক ক্ষীণস্বরে বলল, অনেক আজে বাজে কথা শোকজে লিখেছে। আমি নাকি কাজ জানি না, কাজের প্রতি আমার আগ্রহ নাই, ইনসাবঅর্ডিনেশন। মনটা খারাপ হয়েছে। তোর জানাশোনা মন্ত্রী আছে? এবার আমি চুপ করে রইলাম। চুপ করে থাকলে রফিক নিজেই কথা বলবে। রফিক বলল, আমার এক খালাতো ভাইয়ের আত্মীয় আছে মন্ত্রী। খালাতো ভাইকে বললে হয়, বলতে ইচ্ছা করে না। খালাতো ভাই তো বিরাট পদ। তুই কোনো মন্ত্রী চিনিস না, তাই না? চেনার অবশ্য কথা না, ভালো মানুষদের সঙ্গে মন্ত্রীর পরিচয় থাকে না, বদগুলির সঙ্গে থাকে। খালাতো ভাইটা একটা বদ, এই জন্যেই। রফিক কথা শেষ করল না। মাঝে মাঝে সে দীর্ঘ বাক্য শুরু করে। যে মুহূর্তে মনে করে অনেক বেশি কথা বলা হয়ে গেল, সেই মুহূর্তে চুপ করে যায়, বাক্যটা শেষ পর্যন্ত করে না। চায়ের টেবিলে দুজন মুখোমুখি বসলাম। রফিক নাস্তা করে এসেছে কিনা জিজ্ঞেস করা অর্থহীন, জবাব দেবে না। দুজনের নাস্তা দিতে বললেই ভালো। রফিক, এই সপ্তাহে তোদের বাড়িতে যাব। তোরা তো এখন নারায়ণগঞ্জ রেজার কলোনিতে থাকিস। জবাব দিতে হবে না, উপর নিচে মাথা নাড়, তাহলেই বুঝবো। রফিক মাথা নাড়ল। নদীর কাছে না তোদের বাড়ি? রফিক আবার মাথা নাড়ল। তুই এক কাজ করতে পারবি? নদীর তীরে বালির ভেতর দুটো গর্ত করে রাখতে পারবি, মানুষ সমান গর্ত, যেন গর্তে ঢুকলে শুধু মাথাটা বের হয়ে থাকে। কাজটা করতে হবে পূর্ণিমার আগের দিন। রফিক বিরস গলায় বলল, আচ্ছা। গর্ত কেন খুঁড়তে হবে, কী ব্যাপার, কিছুই জিজ্ঞেস করল না। এই স্বাভাবিক কান্না। পূর্ণিমার দিন তার বাড়িতে উপস্থিত হলে দেখা যাবে সে ঠিকই গর্ত খুঁড়ে বসে আছে। পরোটা ভাজি দিয়ে গেছে, রফিক খাচ্ছে না, অর্থাৎ সে বাড়ি থেকে নাস্তা করে বের হয়েছে। ভোর রাতে রওনা না হলে এত সকালে কেউ ঢাকায় পৌঁছাতে পারে না। এত ভোরে কে তাকে নাস্তা দিয়েছে? তার বউ। বছরখানেক আগে রফিক বিয়ে করেছে। যতদূর জানি মেয়েটি চমৎকার। আপন পর বলে তার মধ্যে কিছু নেই, সবাই আপন। প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে একবার রফিকের কাছে গিয়েছি। তার স্ত্রীর সঙ্গে সেবারই প্রথম দেখা। সে রাগী গলায় বলল, মাথা ব্যথা করছে, আমাকে বলেননি কেন? আমি মাথা ব্যথার এমন এক মেসেজ জানি, 2 মিনিটে ব্যথা উধাও হবে। দেখি, মাথা নিচু করুন তো। বউয়ের সঙ্গে তার মিল হয়নি। বউ বেশিরভাগ সময়ই বাপের বাড়িতে থাকে। জিজ্ঞেস করলে জবাব দেবে না জানি, তবু জিজ্ঞেস করলাম, বউ তোর সঙ্গে থাকে না বাপের বাড়ি থাকে? বাপের বাড়ি। আসে না তোর এখানে? আর আসবে না। রফিককে খুব চিন্তিত বা বিষাদগ্রস্ত মনে হলো না, কখনো মনে হয় না। দুঃখিত বা বিষাদগ্রস্ত হবার ক্ষমতা সম্ভবত তার নেই। আমি সিগারেট ধরালাম। রফিকের দিকে প্যাকেট বাড়িয়ে দিতেই সে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, সিগারেট খাই না, বউ পছন্দ করে না। তোর কোনো চেনা মন্ত্রী নেই? মন্ত্রী ছাড়া কিছু হবে না। আমি হালকা গলায় বললাম, একজন মন্ত্রীকে আমি খুব সামান্য চিনি, জহিরের বাবা। জহির আমার সঙ্গে স্কুলে পড়তো, দেখি ওনাকে বলে কোনো ব্যবস্থা করা যায় কিনা। চিন্তা করিস না। আমি চিন্তা করি না। তবে সমস্যা কি জানিস? আমি একটা কথা বললেই তো মন্ত্রী শুনবে না। তিনি যেন মন দিয়ে শোনেন, সেই ব্যবস্থা করতে হবে। আরেক কাপ চা খাবি? রফিক জবাব দিল না, মাথা নিচু করে বসে রইল। সে মনে হলো আরও সুন্দর হয়েছে। বসে আছে কেমন হতাশ ভঙ্গিতে, বড় মায়া লাগছে। রফিকের সঙ্গে আমার পরিচয় কলেজে ওঠার পর। কোনো একটা সমস্যা হলে সে আমার কাছে এসে সমস্যাটা বলে নিশ্চিন্ত হয়ে যায়। এখন সে বাড়ি যাবে পুরোপুরি চিন্তামুক্ত হয়ে। পঞ্জিকা দেখে পূর্ণিমার দিন গর্ত খুঁড়ে অপেক্ষা করবে আমার জন্যে। কোনো কারণে সেদিন ঝড় বৃষ্টি হলেও সে দমবে না। তার এই আনুগত্য আমার একার প্রতি না, সবার প্রতি। এ ধরনের অন্ধ আনুগত্য শুধু পশুদের মধ্যেই দেখা যায়। রফিক পশু না, মানুষ। বুদ্ধিমান, সৎ, ভালো মানুষ ধরনের মানুষ। এমন সুন্দর একজন মানুষ যে দেখলেই মনে হয় প্রকৃতির তার এই সৌন্দর্য কোন এক বিশেষ উদ্দেশ্যে তৈরি করেছে। সেই উদ্দেশ্য কি কে জানে? রফিক, তোর মার শরীর আশা করি ভালোই আছে? বেশি ভালো না, শিগগির মারা যাবেন। কিছু খেতে পারেন না, খুব নাকি গরম লাগে। সারাক্ষণ তাল পাখা পানিতে ভিজিয়ে সেই পাখায় হাওয়া করতে হয়, ফ্যানের হাওয়া সহ্য হয় না। হাওয়া কে করে, তুই? রফিক আমার দিকে তাকালো, কিছু বলল না। পরপর 2টি প্রশ্ন করা হয়ে গেছে, তার জবাব দেবার কথা না। পিচ গলার রোদ উঠেছে। রাস্তার পিচ গলে স্যান্ডেলের সঙ্গে উঠে আসছে। 2টা স্যান্ডেলে সমানভাবে লাগলে কাজ হতো, তা লাগেনি। ডান দিকেরটায় বেশি লেগেছে, বাঁ দিকেরটায় কম।
শুধুমাত্র রোদের কারণে এই মুহূর্তে আমার ডান পা বাঁ পায়ের চেয়ে লম্বা। আমি ইচ্ছে করে ডান পায়ের স্যান্ডেলে আরও খানিকটা পিচ লাগিয়ে 1.5 ইঞ্চি হিল বানিয়ে ফেললাম। এখন আমাকে হাঁটতে হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। আমার হাঁটার ভঙ্গি দেখে যে কেউ মনে করতে পারে উদ্দেশ্যবিহীন যাত্রা। আসলে তা নয়। দুপুর রোদে অকারণে হাঁটছি না। বিশেষ উদ্দেশ্য আছে, বিশেষ পরিকল্পনা আছে। আমি যাচ্ছি মন্ত্রীর সন্ধানে। সরাসরি মন্ত্রী ধরা যাচ্ছে না, জহিরের মাধ্যমে ধরা হবে। সূক্ষ্ম পরিকল্পনার ব্যাপার আছে। চৈত্র মাসের ঝাঝা দুপুরে আমার গায়ে একটা গরম চাদর, চুলদাড়ি কাটা হয়নি বলে চেহারা হয়েছে ভয়ঙ্কর। দুটা অসমান পা নিয়ে হাঁটছি। তারপরও আমাকে দেখে মনে হতে পারে আমি পুরো ব্যাপারটাই বেশ মজা পাচ্ছি, কারণ আমার হাতে জ্বলন্ত সিগারেট। মাঝে মাঝে আয়েশ করে সিগারেটে টান দিয়ে নাকে মুখে ধোঁয়া ছাড়ছি। রাস্তাঘাট ফাঁকা, হরতাল হরতাল ভাব। প্রভেদ এইটুকুই, হরতালের সময় রাস্তায় ছোট ছোট ছেলেপুলেদের মহানন্দে খেলতে দেখা যায়, এখন দেখা যাচ্ছে না। পথের ধারে বেলের শরবত বিক্রি হচ্ছে। শরবত যারা বিক্রি করে তাদের চোখে মুখে তৃষ্ণার্তের ভঙ্গি থাকে। এই শরবতওয়ালার মধ্যে সেই ভঙ্গি খুব বেশি মাত্রায়। সে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে। এত আগ্রহ নিয়ে গত 3 বছরে কেউ আমার দিকে তাকায়নি। মানুষের আগ্রহকে উপেক্ষা করা ঠিক না। আমি থমকে দাঁড়ালাম সিগারেটে লম্বা টান দিয়ে এবং হাসি মুখে বললাম, খবর ভালো? বেচারা হকচকিয়ে গেল। কি বলবে ভেবে পেল না। তাকালো জগের দিকে। জগ ভর্তি হলুদ পানীয়, তার উপর বরফের কুচি ভাসছে। আমার ধারণা পৃথিবীতে যে কটি কুৎসিত পানীয় আছে, বেলের শরবত তার মধ্যে 1 নম্বর। 2 নম্বর আছে তোকমার শরবত। তোকমার শরবত খাবার সময় মনে হয় ছোট ছোট কেঁচোর টুকরো পানিতে গুলে খেয়ে ফেলছি। শরবতওয়ালার হকচকানোর ভাব কমানোর জন্য বললাম, বেলের শরবত কত করে? ডবল 3 টাকা, সিঙ্গেল 2 টাকা। তোকমার শরবত বিক্রি করেন না? যে না, চলে না, ভালো জিনিসের কদর নাই। দেখি একটা সিঙ্গেল বেলের শরবত। ডবল খান, ডবল শরীরের জন্য ভালো। দিন, ডবলই দিন। শরবতের জগের চারপাশে ভন ভন করে মাছি উঠছে। যে পানিতে শরবত বানানো হয়েছে সেখানে হেপাটাইটিস বি ভাইরাস কিলবিল করার কথা। বরফে আছে টাইফয়েডের জীবাণু। এরা নাকি ঠান্ডায় ভালো থাকে। 2টা বড় গ্লাসে শরবত ঝাঁকাঝাঁকি হচ্ছে। লেবু চিপে খানিকটা লেবুর রস দেওয়া হলো। মনে হচ্ছে 1 চিমটি লবণও মেশানো হলো। একটা বোতল থেকে গোলাপ জলের পানি ছিটানো হলো। সামান্য 3টাতে এত কিছু পাওয়া যাচ্ছে। গ্লাস আমার দিকে এগিয়ে দিতে দিতে শরবতওয়ালা গম্ভীর মুখে বলল, মধু আর বেল এই 2 জিনিসের মধ্যে আল্লাহ পাকের খাস রহমত আছে। তাই নাকি? জি। তবে মধু শরীর গরম করে আর বেল করে ঠান্ডা। 2টা জিনিস একসঙ্গে খেলে কি হবে? শরীর চলে আসবে মাঝামাঝি অবস্থায়, ঠান্ডাও না গরমও না, তাই না? শরবতওয়ালা সরু চোখে তাকাচ্ছে। আমি রসিকতা করছি কিনা বোঝার চেষ্টা করছে। তার সমগোত্রীয় কেউ রসিকতা করলে সে হেসে ফেলত। আমাদের সমগোত্রীয় মনে হচ্ছে না, এক ধাপ ওপরের মনে হচ্ছে। উঁচু ক্লাসের রসিকতা অপমান হিসেবে ধরে নিতে হয়, তাই নিয়ম। একটানে শরবত শেষ করে তৃপ্তির ভঙ্গি করে বললাম, আহ, শরীর ঠান্ডা হয়ে গেছে, জিনিস ভালো, অতি উত্তম। শরবতওয়ালার মুখের অন্ধকার দূর হচ্ছে না। এটাকেও সে রসিকতার অংশ হিসেবেই মনে করছে। আমি চকচকে 5 টাকার একটা নোট বের করে দিলাম। উদার গলায় বললাম, পুরোটা রেখে দিন, বকশিস। এইবার মুখের অন্ধকার কাটল। শরবতওয়ালা তৃপ্তির নিঃশ্বাস ফেলে বলল, তোকমা শরবত খাইলে চলে আইসেন, আইনা রাখবো, স্পেশাল বানায় দিব, খাই আরাম পাইবেন। কবে আসবো? শুক্রবার আইসেন, বুধবার দেশে যাব, শুক্রবার সকালে ফিরব। এইখানেই পাওয়া যাবে আপনাকে? যে। নিন ভাই, একটা সিগারেট খান। শরবতওয়ালা হাত বাড়িয়ে সিগারেট নিল। মোটেই অস্বস্তি বোধ করল না। যে অধিকারের সঙ্গে সে সিগারেট নিল তাতে বোঝা যাচ্ছে শুক্রবারে আমি যদি আসি সে তোকমা শরবত খাওয়াবে এবং দাম নেবে না। এরা এসব ব্যাপারে খুব সাবধান। নাম কি ভাই আপনার? এমদাদ মিয়া। যাই, ভালো শরবত খেলাম। মনে করে আইসেন শুক্রবারে। দুপুর 2টা। চৈত্র মাসের দুপুর 2টা কারো বাড়িতে যাবার উৎকৃষ্ট সময় নয়। তারপরে যাচ্ছি, কারণ অসময়ে মানুষের বাড়িতে উপস্থিত হবার অন্যরকম মজা আছে। আমি অল্প যে কটি বাড়িতে যাই ইচ্ছে করে অদ্ভুত অদ্ভুত সময়ে উপস্থিত হই। জহিরদের বাড়িতে একবার রাত 1:30টায় উপস্থিত হলাম। জহিরের বাবা তখনও মন্ত্রী হননি, হব হব করছেন। কলিং বেল শুনে হব মন্ত্রী ব্যারিস্টার মোবারক হোসেন ভীত মুখে নিজেই নেমে এলেন, তার সঙ্গে তার স্ত্রী, 2জন কাজের লোক। তিনি হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কে, ওয়ার ইউ? আমি বিনীতভাবে বললাম, আমার ডাকনাম হিমু, ভালো নাম হিমালয়। স্যার ভালো আছেন? তিনি উত্তেজনায় 2 ইঞ্চের মতো লম্বা হয়ে বললেন, আই সি, ব্যাপারটা কি? জহির আছে? আমি জহিরের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। ব্যারিস্টার সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। তার ছেলের যে এই জাতীয় বন্ধুবান্ধব থাকতে পারে তাই তার মাথায় ঢুকছে না। অধিক শোকে পাস্তুরি হতো অবস্থা।
তুমি জহিরের বন্ধু? জি চাচা, খুবই ঘনিষ্ঠ বন্ধু। আমরা ঢাকা কলেজে একসঙ্গে পড়েছি। আই সি। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দরজার ওপাশে প্রথম পর্ব। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কি শুনতে চাচ্ছেন পরবর্তীতে। ভালো থাকবেন।